যুদ্ধ বন্ধে পাকিস্তানের রুদ্ধদ্বার বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক, মিশরের কূটনীতিকরা। যোগ দেওয়ার কথা রয়েছে ইরান যুক্তরাষ্ট্রের। শান্তি চুক্তি নিয়ে আসার কথা শোনালেন শেহবাজ শরীফ। একযোগে দুই দেশ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, শতাধিক শহরে সাইরেনের শব্দ, আতঙ্কে বাসিন্দাদের দিকবিদিক ছোটাছুটি। উচ্চ ক্ষমতার রকেট ইঞ্জিনের স্থল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রকে রুখে দিতে কিমের এমন পদক্ষেপ, বলছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির বিশ্লেষণ। নেপালের শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা, পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকবে না কোনো পরীক্ষা। প্রধানমন্ত্রী হয়ে নজিরবিহীন সিদ্ধান্তে গণঅভ্যুত্থানপন্থী নেতা বালেন্দ্র। বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দাম কমেছে দেশের বাজারেও। ইরান যুদ্ধের প্রভাবে টালমাটাল আন্তর্জাতিক বাণিজ্য। ইরান তথা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনায় বসছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা। এই বৈঠকে সংঘাত কমানোর গুরুত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মূলত এই বৈঠকে যুদ্ধ বন্ধে সম্ভাব্য পথ খোঁজা হবে। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানে বৈঠকে বসছেন। কূটনৈতিক যোগাযোগ জোরদারের মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ও সোমবার ইসলামাবাদে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উত্তেজনা কমানো সহ বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের আয়োজন করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার। একই সঙ্গে অংশগ্রহণকারী মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফেরও বৈঠকের কথা রয়েছে। বৈঠকের আগে শেহবাজ শরীফ জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে 1 ঘণ্টার বেশি সময় ধরে বিস্তারিত ফোনালাপ করেছেন। শেহবাজ বলেন, তিনি ইরানের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগের বিষয়টিও তুলে ধরেছেন। আর এর লক্ষ্য সংলাপের পথ তৈরি করা। শেহবাজ শরীফের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পেজেশকিয়ান মধ্যস্থতায় প্রচেষ্টা এগিয়ে নিতে পারস্পরিক আস্থা গড়ে তোলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এদিকে রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকটি মূলত তুরস্কে হওয়ার কথা ছিল। চলতি সপ্তাহের শুরুতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল জানান, খুব শিগগিরই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক হতে পারে। যদিও এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবের জবাব ইসলামাবাদের মাধ্যমে পাঠিয়েছে তেহরান। যদিও তারা প্রকাশ্যে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার কথা অস্বীকার করেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো এবং সংঘাত আর বিস্তৃত হওয়ার ঠেকানোর প্রচেষ্টার মধ্যেই ইসলামাবাদে এই আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, এই বৈঠককে অনেকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রক্রিয়ার সূচনা হিসেবে দেখছেন। সংকট সমাধানে একমাত্র কার্যকর পথ হিসেবে সংলাপ ও কূটনৈতিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। একই সঙ্গে তার পৃথকভাবে সৌদি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা করছেন। এতে আশা করা হচ্ছে যুদ্ধ বন্ধে একটি মধ্যপন্থা খুঁজে পাওয়া যাবে। তবে পরিস্থিতি জটিল হওয়ার এই প্রক্রিয়া সহজ হবে না। এমত অবস্থা এখন নজর ইসলামাবাদের দিকে। এখানে কোনো সমঝোতা গড়ে উঠতে পারে কিনা এবং তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, সেটা এখন বড় প্রশ্ন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। ইরান ও লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী একযোগে ইসরায়েলে বড় ধরনের আক্রমণ চালিয়েছে। এই আকস্মিক ও সমন্বিত হামলার ফলে ইসরায়েলের অন্তত 100টি শহরে একযোগে বিমান হামলার সাইরেন বা সতর্ক সংকেত বেজে ওঠে। রোববার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যখন রকেট বর্ষণ শুরু করে, ঠিক সেই মুহূর্তে ইরান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। দুই দিক থেকে আসা এই দ্বিমুখী হামলার কারণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নাগরিক নিরাপত্তা ব্যবস্থায় চরম অস্থিরতা তৈরি হয়। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ইসরায়েলি নাগরিকের নিহতর খবর পাওয়া যায়নি। ইসরায়েলের বন্দর নগরী হাইফার উপকূলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। উন্নত একটি রকেট ইঞ্জিনের গ্রাউন্ড টেস্ট চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানিয়েছে, প্রেসিডেন্ট কিম জং উন নিজে উপস্থিত থেকে পরীক্ষা
তদারকি করেছেন, যা দেশটির অস্ত্র কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন উত্তর কোরিয়া তাদের সলিড ফুয়েল চালিত রকেট ইঞ্জিন ব্যবহার করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা করছে। এই ধরনের ইঞ্জিন দ্রুত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সহায়তা করে, কারণ এতে উৎক্ষেপণের আগে খুব কম প্রস্তুতির প্রয়োজন হয়। KCN জানিয়েছে সবশেষ পরীক্ষাটি ছিল নতুন 5 বছর মেয়াদী পরিকল্পনার সময়কালে জাতীয় প্রতিরক্ষা উন্নয়ন পরিকল্পনার অংশ। তবে পরীক্ষার তারিখ বা স্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত বছরের সেপ্টেম্বরের পর এটি প্রথম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া উচ্চ ক্ষমতা সম্পন্ন সলিড ফুয়েলের ইঞ্জিন পরীক্ষা। সে সময় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল একটি ইঞ্জিন সর্বোচ্চ 1971 কিলোনিউটন থ্রাস্ট উৎপাদন করেছে। KCN জানিয়েছে সাম্প্রতিক পরীক্ষায় 2500 কিলোনিউটন পর্যন্ত বেশি থ্রাস্ট অর্জন করা হয়েছে। অপরদিকে অ্যাসোসিয়েটেড প্রেস তাদের এক প্রতিবেদনে লিখেছে, এই পরীক্ষাটি সম্ভবত ইঙ্গিত দিচ্ছে কিম জং উন এমন একটি ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলতে এবং আধুনিকায়ন করতে বদ্ধপরিকর, যা সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। কয়েকদিন আগে উত্তর কোরিয়ার পার্লামেন্টে কিম ভাষণ দিয়েছেন। সেখানে তিনি তার দেশকে পারমাণবিক শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও আগ্রাসনের জন্য অভিযুক্ত করেন। ক্ষেপণাস্ত্র বা রকেটের ক্ষেত্রে গ্রাউন্ড টেস্ট হলো ইঞ্জিন, জ্বালানি বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোকে উৎক্ষেপণ না করে স্থির অবস্থায় চালিয়ে দেখা। অংশগুলো ঠিকমতো কাজ করছে কিনা তা এই পরীক্ষার মাধ্যমে দেখা হয়। কেনিয়া ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিসের লি হো রিং এর মতে, উত্তর কোরিয়া ইতিমধ্যে কম থ্রাস্টের ইঞ্জিন ব্যবহার করেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রয়োজনীয় প্রযুক্তি আয়ত্ত করেছে। তার মতে একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র একবার উৎক্ষেপণের মাধ্যমে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে এবং একই সঙ্গে ছড়িয়ে পড়া পূর্ণ প্রবেশযান ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। শিক্ষা খাতে শৃঙ্খলা ফেরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। এর অংশ হিসেবে আগামী 60 দিনের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক দল সমর্থিত ছাত্র সংগঠনগুলো ভেঙে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার নেপাল নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই পদক্ষেপটি সরকারের 100 দফা শাসন সংস্কার কর্মসূচির অংশ, যার লক্ষ্য শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত 60 দিনের মধ্যে দলীয় ছাত্র সংগঠনের কাঠামো শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সরিয়ে ফেলা হবে। এর পরিবর্তে 90 দিনের মধ্যে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে। এতে করে শিক্ষার্থীদের মতামত একটি অন্তর্ভুক্তিমূলক ও অরাজনৈতিক কাঠামোর মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে। সরকার বলছে এই সংস্কারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ উন্নত হবে এবং রাজনৈতিক প্রভাব কমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে। গত এক মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য 100 দিরহামের বেশি হ্রাস পেয়েছে। এর ফলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দুবাই সহ আমিরাত জুড়ে জুয়েলারি দোকানগুলোতে 24 ক্যারেটের বিনিয়োগযোগ্য স্বর্ণ ও 22 ক্যারেটের অলংকারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন স্বর্ণের দামে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছে। রোববার আমিরাতের বাজারে প্রতি গ্রাম 24 ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে 541.25 দিরহামে। অন্যদিকে গয়নার জন্য জনপ্রতি 22 ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে 501.25 দিরহাম। বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $5,500 রেকর্ড শিখর থেকে নেমে বর্তমানে $4,493.79 অবস্থান করছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে। আমিরাতের বড় জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর একটি বাফলের জুয়েলার্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা বলেন, 24 ক্যারেট স্বর্ণের বার এবং কয়েনের চাহিদা হঠাৎ করে বেড়েছে। যারা বিনিয়োগের কথা ভাবছিলেন তারা বর্তমান দামকে বাজারে ঢোকার সেরা সুযোগ মনে করছেন। তিনি আরও জানান, শুধু অভিজ্ঞ বিনিয়োগকারীরা নয়, এবার তরুণ ও নতুন ক্রেতারাও বাজারে ভিড় করছেন। এদিকে দেশের বাজারের প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,41,445 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,30,422 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,97,530 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,60,847 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে বর্তমানে 22 ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে 5,365 টাকায়। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 5,132 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 4,432 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা 3,324 টাকায় বেচা কেনা হচ্ছে।
এর আগে ২৮ মার্চ দেশের বাজারে টানা ৮ দফা কমার পর বাড়ানো হয় স্বর্ণের দাম। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,১৫৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২,37,০১২ টাকা। এই নতুন দর শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।